গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন তিনি। জানান, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম নির্মমতা উপেক্ষা করেই ২৪শে জুলাইয়ে দুর্বার গণ আন্দোলন চালিয়ে যায় আপামর ছাত্র জনতা। ওই সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। জবানবন্দিতে জানান জুলাই আন্দোলনের নানা তথ্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং গুম থাকা অবস্থায়ও আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতকদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গুমের মামলায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বিচার বিভাগের জন্য মাইল ফলক। অবিলম্বে পরোয়ানা কার্যকর করার দাবি জানান আসিফ মাহমুদ। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় জানান জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হলে প্রয়োজনে আবার লড়াইয়ে নামবে জনগণ। আগামী 15 অক্টোবর সই হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেলে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশাবাদ জানানো হয়, বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে নিপীড়নমূলকভাবে দণ্ডিতদের অব্যাহতি বা খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে মওকুফ হবে দণ্ডিতদের শাস্তি। একই সাথে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংকটাপন্ন 5 ইসলামিক ব্যাংকে একীভূত বা মার্জ করে একটি ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গোপনীয়তা, বিশ্বস্ততা এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা ও দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়। ব্যক্তি নাগরিকের যে ডেটা, সেই ডেটার স্বত্বাধিকারী হবে ব্যক্তি। ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। পাশাপাশি
প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ডিজিটাল ইকোনমিতে এআই এর সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। ইন্টারঅপারেবিলিটি এবং সেন্ট্রাল ডেটা গভর্নেন্সের মাধ্যমে আমরা এআইকে সর্বোচ্চ ব্যবহার করব, অর্থাৎ বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি আইনে নিপীড়নমূলকভাবে শাস্তিপ্রাপ্তদের অব্যাহতি দেওয়ার কথাও জানান তিনি। 2018 সালের নিপীড়নমূলক আইনে যেই তদন্তগুলো ইতিমধ্যেই জমা হয়ে গেছে বা যেই মামলাগুলোর ডিজিটাল সিকিউরিটি, যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকেও অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। এদিন সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত হয়ে এটার একটা নতুন নামে এই ব্যাংকগুলোর একটা নাম হবে, সেটা অলরেডি 2টা নাম প্রস্তাব করা হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক, এটা বলা হয়েছে, আর একটা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। আচ্ছা, এই মার্জার প্রক্রিয়ার প্রস্তাবিত নতুন ব্যাংকের মধ্যে হস্তান্তরকারী 5টি ব্যাংকের সমুদয় সম্পদ ও দায়সহ একীভূত হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া কাঠামোগত সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মনে করে তারা। সিপিডি আয়োজিত সেমিনারে দ্বিকক্ষ সংসদ ও পিআর নিয়ে মিশ্র মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। এতে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস দেন। তরিক ইসলামের রিপোর্ট। প্রস্তাবিত জাতীয় সংসদের উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে কিনা এ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে লিখিত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক গুলাম মোয়াজ্জেম দ্বিকক্ষ পার্লামেন্ট নয় বরং সংসদীয় ব্যবস্থা শক্তিশালী ও কমিশন গঠনের সুপারিশ করেন। যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন রাজনৈতিক দলের নেতারা। এই যে বাংলাদেশে স্বৈরশাসন চলে আসা, ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া, এই সব কিছু এটাকে ভ্যালিডেটেড করা হতো সাংবিধানিক একটা সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরো কিভাবে শক্তিশালী করতে পারি। এই সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতার কথা জানান। European Union stands ready to continue partnering with Bangladesh, with civil society, with government and with parliament and the political parties to help you taking forward your important work. সংলাপের নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সভাপতি বদিউল আলম মজুমদার জানান, পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এসেছে। ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, আমাদের চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি করতে হবে, কিন্তু আমাদের কালচার চেঞ্জ না হলে, আমাদের আরো কিছু পরিবর্তন না আসলে আমরা সেই যা অতীতে ছিল তাই আমরা পাবো। শুধু কাঠামোগত নয়, রাজনৈতিক গুণগত পরিবর্তন ছাড়া জবাবদিহিতামূলক গণতান্ত্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও জানান বক্তারা।
বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে একথা জানান দেশটির নতুন রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার এলে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এ সময় দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুদিগার লোটস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে এই বৈঠক নিয়ে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জার্মানির রাষ্ট্রদূত জানান, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে। বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। এ সময় বাধা বিপত্তির রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমির খসরু। এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি দলের অধিকার আছে, আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে যেসব ইস্যুতে মতানৈক্য হয়েছে তা নির্বাচিত সরকার এসে সমাধান করবে। যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া, এর বাইরে কোনো আলোচনা নেই। আগামী নির্বাচনে প্রার্থী বাছাই সহ যে কোনো বিষয়ে বিএনপি জনগণের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।